অনেক আকাঙ্ক্ষার ডাকসু নির্বাচন, কেন্দ্রীয় 28টি পদের জন্য 471 জনের ভোটের লড়াই। কে জিতবে শেষ পর্যন্ত বা কেই বা হারাবে অবস্থান, এমন নানা প্রশ্নের উত্তর জানবো আজ মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিশাদ হাসান এবং আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন। আমি একটু আমার ডান দিক থেকে পরিচয় করে দিতে চাই। রাজু আহমেদ আছেন যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আছেন অ্যাডভোকেট হুমায়রানুর, যুগ্ম সদস্য সচিব, এনসিপি জাতীয় নাগরিক পার্টি, এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে আছেন মাহির শাহরের রেজা, সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমরা দিনভর ডাকসু নির্বাচনের যে উত্তেজনা এবং সেই সঙ্গে উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়া দুটোই কিন্তু একসঙ্গে দেখেছি, এবং শেষ পর্যন্ত আমরা নানা নাটকীয়তাও দেখেছি। এই কারণে আজকে আমাদের এই আলোচনার বিষয়টাকে আমরা সাজিয়েছি অবিশ্বাস ও শঙ্কার ডাকসু। আসলেই কি অবিশ্বাস ও শঙ্কার ডাকসু নির্বাচন হচ্ছে কিনা সে বিষয়ে প্রথমে আমরা একটু রাজু আহমেদ আপনার কাছে যাব। কেমন হলো ডাকসু নির্বাচন? হ্যাঁ, ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা প্যানের দাবি ছিল। দীর্ঘদিন ধরে ডাকসু বন্ধ ছিল। এখন ডাকসুটা আজকে ডাকসুতে ভোট হয়েছে, কিন্তু নানা অনিয়ম, অভিযোগ এবং কারচুপির অভিযোগ কিন্তু আমরা পেয়েছি। আমরা সকালবেলায় ডাকসুটা দেখলাম যে টিএসসি ভোট কেন্দ্রে একজন শিক্ষার্থী, আমাদেরকে নারী শিক্ষার্থী, সে কিন্তু কারচুপির একটা অভিযোগ দিয়েছে। ব্যালট দেখিয়েছে যে একজনকে ব্যালটে সিল মারা ছিল, সাদিক কায়েম এবং এস এম ফরাদের সিল মারা ছিল। আরও একটা আমরা রোকেহাল অভিযোগ পেয়েছি। আরও কয়েকটা অভিযোগ পেয়েছি যে আমাদের একজন শিক্ষিকাকে দেখলাম যে আমাদের প্যানেলের যারা পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে যাচ্ছিল তাদেরকে নিষেধ করা হচ্ছে, এবং অন্যান্য যারা প্যানেল ছিল তাদেরকে নিয়ে যেতে দেওয়া হচ্ছে। আমরা এরকম কয়েকটা অভিযোগ আমরা পেয়েছি যে প্রত্যাশা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে যে একদম দীর্ঘদিন পরে ডাকসু হচ্ছে, যে প্রাণের দাবি ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, সেই ডাকসুটা কোনো প্রকার অনিয়ম, কোনো প্রকার কারচুপি ছাড়াই গণতান্ত্রিক পরিবেশে ডাকসু হচ্ছে। সেই ডাকসুটার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না। কিন্তু আমরা অলরেডি দেখলাম যে ভোট গ্রহণ হওয়ার পরে 5:20 দেখলাম যে আমাদের শিবিরের যিনি ভিপি ক্যান্ডিডেট সাদিক কায়েম টিএসসির ভিতরে আছেন, এবং ছাত্রদলের যিনি ভিপি ক্যান্ডিডেট আবিদুল ইসলাম আবিদ, তিনি কিন্তু বাইরে দাঁড়িয়ে আছেন। সাথে দেখলাম যে আরও আমাদের আবু বাকের, উনিও বাইরে দাঁড়িয়ে আছেন। তো এই যে প্রার্থীদের সাথে যে দ্বিচারিতা, একজন প্রার্থী যিনি ভিপি ক্যান্ডিডেট ভিতরে দাঁড়িয়ে আছেন ভোট গণনার সময়, আরও অন্য প্যানেলের প্রার্থীরা কেন্দ্রের ভিতরে ঢুকতে পারছেন না। আমরা এই অনিয়মটা দেখলাম যে ভোট গ্রহণ করার পরে। তো প্রশাসনের আরও সতর্ক থাকার দরকার ছিল যে ডাকসু দীর্ঘদিন পরে একটা গণতান্ত্রিক পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু হচ্ছে, যেটা ছাত্রদের সারা বাংলাদেশ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে আছে যে কীভাবে ডাকসু ইলেকশনটা হচ্ছে। আমরা এইখানে কোনো প্রকার অনিয়ম এবং অভিযোগ ছাড়াই ডাকসুটা শেষ হওয়ার প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমরা সেটা লক্ষ্য করি নাই। আমরা দেখছি যে প্রশাসন একটা পক্ষের হয়ে কাজ করছে, সেটা আমরা লক্ষ্য করেছি। আপনারা হয়তো গণমাধ্যমে এটা দেখলাম, আমাদের শিবিরের যে প্যানেল আছে তাদের পক্ষেই দেখলাম প্রশাসন কাজ করেছে। এটা খুবই দুঃখজনক। আমরা হুমায়রানুর আপনার কাছে যাব, একটু বলবেন যে আমরা যেমনটি রাজু বললেন যে একটি বিশেষ প্যানেলের পক্ষে ঢাবি প্রশাসন কাজ করছে। আমরা এমন অভিযোগও পেয়েছি যে ছাত্র শিবিরের প্রার্থীদেরকে ঢুকতে দেওয়া হলেও অন্যান্য স্বতন্ত্র প্রার্থী যারা আছে তাদেরকেও কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি, এমন একটা অভিযোগ করেছেন উমামা ফাতেমার প্যানেলের এক প্রার্থী। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? দেখুন, ডাকসু একটা অনেক দিনের আকাঙ্ক্ষিত একটা নির্বাচন। আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি যে কবে ডাকসু নির্বাচন হবে। এটা আসলে বাংলাদেশের জাতীয় নির্বাচনের মতনই একটা উৎসব মুখর নির্বাচন। কিন্তু একই সাথে যেই ছাত্ররা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিল, যেই ছাত্ররা এই অভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করলো, তাদের মধ্যে একটা নীতি এবং নৈতিকতার চর্চা আমরা দেখব, এটাই আশা করা হয়েছিল। কিন্তু সকাল থেকেই দেখলাম যে বারবার স্পেসিফিক দুইটা দলের ব্যাপারে এই ধরনের অভিযোগগুলো আসছে। একটি দলের কথা রাজু ভাই বললেন যে উনাদেরকে বেশি ফেভার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবার আমরা যেটা সকাল থেকে ডাকসুর যে নির্বাচনটা আমরা অবজার্ভ করছি, সেই অবজারভেশনে আমরা দেখলাম যে ভিপি প্রার্থী যে আবিদ, উনাকেও দেখা গেছে কেন্দ্রে প্রবেশ করতে। সাদিক কায়েমও শুনেছি বিকেলে কেন্দ্রে প্রবেশ করেছে। এই ধরনের ঘটনাগুলো, এই অভিযোগগুলো এই দুইটা প্রার্থী বা দুইটা দলের বাদে অন্য কারো বিরুদ্ধে কিন্তু আসলে শোনা যাচ্ছে না। তাহলে মানে এই যে ওনারা কি তাহলে ক্ষমতা চর্চাই করলেন এবং সেটাই প্রদর্শন করলেন যে ভবিষ্যতে
কি আসছে এবং ভবিষ্যৎ কি হতে যাচ্ছে বাংলাদেশের জন্য? তো এই প্রশ্নটা রেখে আমরা মাহির সাহেবের কাছে একটু যাব। মাহির, আমরা সকাল থেকে দেখছিলাম খুব উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে, হঠাৎ করে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কেন দৃশ্যপট পাল্টে গেল? এটি কি বিগত নির্বাচনগুলোরই আরেকটা প্রতিচ্ছবি আমরা দেখলাম কিনা? ধন্যবাদ, যারা শুনছেন সকলকে ধন্যবাদ জানাই। দেখুন, সকালবেলায় যখন ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে তখন থেকে আমরা দেখেছি যে বিভিন্ন যে কেন্দ্রগুলো রয়েছে ভোটের, সেখানে কিন্তু আমরা দেখেছি যে আমাদের যে আচরণবিধি ছিল সেই আচরণবিধির কিন্তু আমরা যথেচ্ছ লঙ্ঘন কিন্তু আমরা সেখানে দেখতে পেয়েছি। আমরা দেখেছি যে সেখানে ভোটার স্লিপ শুধুমাত্র কেন্দ্র থেকে 100 মিটার দূরে এসে ভোটার স্লিপ দেওয়ার বিধান থাকলেও আমরা দেখেছি একদম ভোট কেন্দ্রের মুখে সেখানে কিন্তু বিভিন্ন প্রার্থীরা বা তাদের সমর্থকরা তারা অবস্থান করছিলেন, এবং শুধুমাত্র ভোটার স্লিপ দেওয়ার কথা থাকলেও আমরা দেখেছি যে সেখানে যে প্রচারণার যেই হ্যান্ডবিল এবং যে বিভিন্ন ধরনের ভিউ কার্ড, সেই ভিউ কার্ডগুলো কিন্তু তারা সেখানে মানে বিলি করছিল। সুতরাং এখানে পরিষ্কারভাবে আচরণবিধির লঙ্ঘন কিন্তু শুরু থেকেই হয়ে এসছে, এবং আমরা শুরু থেকেই প্রশাসনকে এই ব্যাপারে অবহিত করেছি। প্রশাসন বলেছেন তারা ব্যবস্থা নেবেন, কিন্তু কোনো ধরনের ব্যবস্থা তারা নেন নাই। পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে অমর একুশে হলে, যেখানে কার্জন হলের অমর একুশে হলে যে বুথ কার্জন হলে যেখানে ছিল, সেখানে আমরা জানতে পেরেছি যে সেখানে কিন্তু পূর্ব থেকেই দুটি বিশেষ নাম বারবার এসছে, যে ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলে ভিপি এবং জিএসএন নামে পূর্ব থেকে ভোট দেওয়া ব্যালট কিন্তু সেখানে পাওয়া গিয়েছে, এবং তার প্রেক্ষিতেই সেখানকার যেই পোলিং অফিসার ছিল তাকে কিন্তু পরবর্তীতে প্রত্যাহার করা হয়েছে। কিছুক্ষণ পরে আমরা জানতে পেরেছি যে রোকেয়া হল যেই সেন্টারটি ছিল, যেটি টিএসসিতে, সেখানেও একই ধরনের আমরা কিন্তু দেখতে পেয়েছি, একই ধরনের চিত্র, যে পূর্ব থেকে সাদিক কায়েম এবং ফরাদ হোসেনের নামে, এস এম ফরাদের নামে কিন্তু ভোট দেওয়া ব্যালট কিন্তু সেখানে পাওয়া গিয়েছে, এবং পরবর্তী সেটি ভিডিও ফুটেজও কিন্তু আমরা দেখতে পেয়েছি, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদ মাধ্যমে কিন্তু ফুটেজগুলো এসেছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই যে কারচুপির যে অভিযোগগুলো এসেছিল সেটি কিন্তু তারা আমলে নেন নাই। আমরা জানি না যে আসলে কতগুলো ব্যালট ঠিক এই অবস্থায় সেই সেন্টারগুলোর ভেতরে ঢুকেছে, এবং এই ধরনের যে ভুয়া ব্যালটগুলো বা যেখানে যেই ব্যালটগুলোতে পূর্ব থেকেই ভোট দেওয়া ছিল, এরকম কত ব্যালট আসলে সেই বাক্সগুলোতে পড়েছে, এই সঠিক তথ্য কিন্তু আমাদের কাছে নেই। আমরা বারংবার প্রশাসনের কাছে আবেদন করেছি যে এই যে 3টি সেন্টারের কথা এসছে বারবার, সেখানে যেন ভোট গ্রহণ আপাতভাবে স্থগিত করে যে অভিযোগগুলো এসছে সেই অভিযোগের যেন সুষ্ঠু তদন্ত হয় এবং সুরাহা হয়। কিন্তু প্রশাসন কিন্তু বারবারই আমরা দেখেছি, আমাদের উপাচার্য মহোদয় তিনি কিন্তু বারবারই এটিকে অস্বীকার করেছেন, এবং তিনি বলেছেন যে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে, কোনো কারচুপির অভিযোগ কিন্তু পান নাই। কিন্তু আমরা জানি যে বারবারই আমরা কিন্তু সংবাদ মাধ্যমের মাধ্যমে হোক, সরাসরি আমরা প্রশাসনকে চিফ রিটার্নিং অফিসার তাকে ফোন করে কিন্তু আমরা বারংবার এই কারচুপির ব্যাপারে জানিয়েছি। আরেকটি তথ্য, রোকেয়া হলের আমরা দেখেছি যে একজন ভোটার তিনি যখন ভোট দিতে গিয়েছেন, তিনি দেখেছেন যখন ভোট দেওয়ার সময় আপনি জানবেন যে ব্যালট নাম্বার নেওয়ার সময় তার ভোটার যে নাম্বার এবং নামের পাশে তাকে স্বাক্ষর করতে হয়। তিনি যখন ভোট দিতে গিয়েছেন, ব্যালট নিয়েছেন, এবং ব্যালট নিয়ে যখন তিনি স্বাক্ষর করতে গিয়েছেন, তখন তিনি দেখতে পেয়েছেন যে সেখানে তার নামের পাশে আগে থেকে স্বাক্ষর করা রয়েছে। সুতরাং কেউ একজন আগে থেকে এসে তার নামে ব্যালট নিয়ে ভোট কিন্তু সে প্রদান করেছে। এই ধরনের কারচুপির ঘটনাও কিন্তু ঘটেছে। আজকে যেই ডাকসু নির্বাচন আমরা চেয়েছি, যে গণ অভ্যুত্থানের পরে যে আমাদের যে বহুল আকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন, আমরা চেয়েছিলাম যে এই ডাকসু নির্বাচনের ভেতর দিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তর, সেই রূপান্তরের দিকে আমরা এগোবো, এবং শিক্ষা প্রতিষ্ঠানে যে আমাদের গণতান্ত্রিক চর্চা, দীর্ঘদিনের যে আমাদের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কিন্তু বাস্তবায়ন হবে। কিন্তু আমরা দেখেছি সেই আকাঙ্ক্ষার জায়গায় আসবো, বাস্তবায়ন কিন্তু ঘটেনি। আমরা দেখি আপনার কাছে আবারও আসবো। রাজু আহমেদ, একটু আপনার কাছে আসি, যে এই যে অমর একুশে হলের যে ঘটনা, সেখানে বলা হলো যে আগে থেকেই ব্যালট বাক্স, ব্যালট পেপারগুলো পূরণ করা ছিল বা মার্ক করা ছিল, এবং পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তাদের কাছ থেকেও কিন্তু পেয়েছি। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আসলে কার ভোট কে দিল এবং পূর্ণাঙ্গ প্যানেলেই কেন ভোট দিল? দেখুন, মাহির ভাই বললেন যে অমর একুশে হল এবং রোকেয়া হল, আমরা দুইটা হলেই কিন্তু এরকম অভিযোগ পেয়েছি। 5 আগস্টের পরে এই পরিবর্তিত পরিস্থিতিতে যে নতুন বাংলাদেশের আমরা প্রত্যাশা করেছিলাম, যে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমরা একদম 100% স্বচ্ছতা যে একটা নির্বাচন তারা উপহার দেবে, এবং সারা বাংলাদেশ কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে আছে। কিন্তু প্রশাসনের এই গাফিলতি আমরা দেখলাম, সাথে সাথে আমরা দেখলাম যে এই অভিযোগ পাওয়ার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে চিফ রিটার্নিং কর্মকর্তা আছেন,
তার পক্ষ থেকে কিন্তু কোনো বিবৃতি আসেনি যে এই কতগুলো, মাহির ভাই বললেন যে কতগুলো ব্যালট এরকম করে ফিল আপ করা হয়েছে, কেন এটা ফিল আপ করলো, মানে যৌক্তিক যে বিষয় থাকে সংবাদ সম্মেলন করে, আমাদের যেমন ছাত্র সংগঠনগুলোতে কোনো সমস্যা হলে আমরা সংবাদ সম্মেলন করে সেই বিষয়টা স্পষ্ট করি প্রত্যেক ছাত্র সংগঠন থেকে। কিন্তু এটা যেহেতু একটা বাংলাদেশের মিনি পার্লামেন্ট বলা হয় ডাকসু ইলেকশনটাকে, সবাই এদিকে তাকিয়ে আছে, বাংলাদেশ যে গণতান্ত্রিক অগ্রযাত্রায় অগ্রগামী হচ্ছে, ভোটের মাধ্যমে যে বাংলাদেশ ভোটের পদার্পণ করেছে, গণতান্ত্রিক চর্চার দিকে বাংলাদেশ যাচ্ছে, সেটা কিন্তু ডাকসু দিয়েই শুরু হতে যাচ্ছিল। কিন্তু এই ডাকসুটা কিন্তু অলরেডি কারচুপি নানাবিধ অভিযোগ চলে এসেছে। আমরা এমনটা প্রত্যাশা করি না, আমরা বিশ্ববিদ্যালয় থেকে আরো সতর্কতা। এই বিষয়ে রাজু আহমেদ আপনার কাছেই ফিরবো, কিন্তু তার আগে সিনেট ভবনে আমাদের সহকর্মী মাসুদ সুমন আছেন, আমরা তার কাছে চলে যাব, তার কাছ থেকে শুনবো সর্বশেষ পরিস্থিতি। মাসুদ, এই মুহূর্তে সিনেট ভবনের নিচে রয়েছি। আপনারা জানেন সারা দিন ভোট চলেছে, এখানে সহ 8টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে, এখন গণনার কাজ চলছে। আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এসেছি আমি এই মুহূর্তে। আমরা যদিও চূড়ান্তভাবে এখনও অনেকগুলো কোনো কেন্দ্রেই ফলাফল ঘোষণা করা হয়নি, তবে বেসরকারিভাবে আমরা অন্তত 2টি কেন্দ্রের ফলাফল জানতে পেরেছি। একটি কেন্দ্রে ভিপি প্রার্থী যদি আমরা বলি তাহলে অন্তত 400 ভোটে বিএনপি প্যানেলের যে মনোনীত প্রার্থী আবিদুল ইসলাম তিনি এগিয়ে রয়েছেন। আরেকটি কেন্দ্রে দেখেছি 400 ভোটে তিনি পিছিয়ে রয়েছেন, বেসরকারিভাবে আমরা জেনেছি, তবে এর কোনো গ্রহণযোগ্যতা নেই। আর অন্যান্য কেন্দ্রগুলোতে আমরা দেখেছি ভোট গণনা এখনও চলছে, সেক্ষেত্রে এই সিনেট ভবনেও চলছে। যতটা আমরা ধারণা করছি ঠিক 11টা বা 12টার মধ্যে একদম পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যাবে। বিভিন্ন জায়গায় আমরা হলে দেখেছি বিভিন্ন প্রার্থীরা এখনও ঘুরছেন এবং বিশেষ করে ছাত্রদল মনোনীত প্রার্থী বিভিন্ন অভিযোগ করছিলেন ভোট গণনা নিয়ে। বা আমি সর্বশেষ যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের কেন্দ্রে গিয়েছিলাম, সেখানে অভিযোগ করছিলেন ভোট গণনায় কারচুপি করার, বা ভিতরে যে পোলিং এজেন্টগুলো ছিল তারা বলছিলেন যে এই বিএনপি মনোনীত প্যানেলের যে প্রার্থীর ভোট সেটিকে সরিয়ে একটা জায়গায় রাখা হচ্ছে, সেখানে কারচুপি করা হচ্ছে, এমন অভিযোগ করা হচ্ছে। এবং অভিযোগ করছিলেন আবিদ যে ফলাফল পরিবর্তনের একটি শঙ্কা করছেন, যদি এমন হয় তাহলে কঠোর আন্দোলনের বা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিচ্ছেন এবং সেটি প্রতিরোধ করতে এই ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে, এমনটি বলেছেন। একই সাথে আমরা দেখেছি মাসুদ, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। ছাত্র শিবিরও মাসুদ, একটু বলবেন যে তারাও বেসরকারি বলছেন যে ফলাফল, সেই ফলাফলে এখন পর্যন্ত কারা এগিয়ে আছে হবে না, এমনটা বলা হয়েছে। তবে সবাই মাসুদ, বেসরকারি পর্যায়ের যে ফলাফলের কথা আপনি জানালেন, সেই ফলাফলে এখন পর্যন্ত কোন প্যানেল এগিয়ে রয়েছে? উদ্দীপনা ছিল সারা দেশে এবং ভোটে যারা আইন শৃঙ্খলা বাহিনী বা আমরা যারা গণমাধ্যম কর্মীরা দেখেছি, সার্বিক দিক থেকে যদি বলি তাহলে অন্তত সুষ্ঠু ভোটই হয়েছে এবং ভোটাররা উচ্ছ্বসিতভাবে ভোট দিয়েছেন। তারা বলছিলেন, আপনারা জানেন প্রায় 1.5 দশকের যেই আওয়ামী শাসনের নির্বাচন ব্যবস্থাটি একদম ভেঙে গিয়েছিল, তারা বলছেন সেই নির্বাচন থেকে তরুণ প্রজন্ম সহ ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছিল এবং সেই জায়গায় এই যে এখন যারা এবার ভোট দিয়েছেন 6 বছর পর ডাকসু নির্বাচন, আবার জাতীয় নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, সেক্ষেত্রে অনেকেরই নতুন ভোট ছিল এই ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের। সেই জায়গায় দাঁড়িয়ে তারাও বলছিলেন যে এটি ঘিরে ব্যাপক প্রত্যাশা ছিল, উৎসব উদ্দীপনা বিরাজ করেছে তাদের মধ্যে। ধন্যবাদ মাসুদ আপনাকে। আমরা মাসুদ সুমনের কাছ থেকে সর্বশেষ যে ভোট গণনার খবরাখবর সেটি শুনছিলাম। রাজু আহমেদ, আপনার কাছে ছিলাম, আপনি বলছিলেন যে গণতান্ত্রিক চর্চার ধারা অব্যাহত হবার কথা ছিল, সেই জায়গাতে আসলে কি হলো শেষ পর্যন্ত? আমরা যে প্রত্যাশা রেখেছিলাম, আমাদের প্যানেল, আমরা প্যানেল সহ আর যারা অন্যান্য প্যানেল ছিল সবাই চেয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, এই ফ্যাসিবাদ মুক্ত প্রশাসন, আমরা যে নতুন বাংলাদেশে প্রদান করেছি, সেই প্রদান বাংলাদেশে আমরা একটা সুষ্ঠু, সুন্দর এবং কোনো প্রকার অভিযোগ থাকবে না এই নির্বাচনের বিরুদ্ধে, এবং সবাই সাদরে যে নির্বাচনটা হবে সেই ফলাফল গ্রহণ করবে। কিন্তু আমরা ফল ঘোষণার আগেই আমরা অনেকগুলো অভিযোগ পেয়েছি যেটা অপ্রত্যাশিত ছিল। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেছিলাম, যে অনিয়ম হয়েছে, আমরা মনে করি এরগুলো সঠিক তদন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন সঙ্গে সঙ্গেই করতে পারতেন এবং যারা নির্বাচন কর্মকর্তা আছে বা রিটার্নিং কর্মকর্তা আছে তারা তাৎক্ষণিক এই বিষয় নিয়ে আরও সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিষয়টি স্পষ্ট করলে আরও গ্রহণযোগ্যতা বাড়ত বলে আমরা মনে করি। জি, ধন্যবাদ। আমরা একটু অ্যাডভোকেট হুমায়রা নূর আপনার কাছে আসবো। গতকালকেও ভুয়া আইডি কার্ড দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশের একটা চেষ্টা চলেছে, এই অনুপ্রবেশকারীরা কারা এবং আসলেই কি নির্বাচন বানচাল করবার কোনো ষড়যন্ত্র হয়েছে কিনা? আমরা আসলে বেশ কিছুদিন ধরেই তো এই ডাকসু কেন্দ্রিক যেই আলাপ আলোচনা পরিবেশ পরিস্থিতি অবজার্ভ করছি এবং তাতে দেখছি যে একটা মহল কারা
ইলেকশন করতে পারবে, কারা ইলেকশন করতে পারবে না, এই বিষয়ে কিন্তু ছাত্রদের মাঝে স্পষ্ট ধারণা ছিল যে একটি বিশেষ নিষিদ্ধ গোষ্ঠীকে তারা আসলে ইলেকশন করতে দিবে না, কারণ তারা একটা বছর আগেই এই ছাত্র জনতার উপরে নিজ হাতে বন্দুক তুলে নিয়েছিলেন। তো এই পরিস্থিতিতে এই বিভিন্ন মহলের একটা কুচক্রী মহলের তো একটা চেষ্টা ছিলই, সেটারই একটা রেজাল্ট গতকালকে আমরা দেখতে পেয়েছি যে বহিরাগত কেউ হয়তো প্রবেশ করার চেষ্টা করেছে, এবং রাতের বেলাও দেখেছি যে একজন নিজেকে পানি বিক্রেতা বা খাবার বিক্রেতা পরিচয়ে ওই কেন্দ্রের আশেপাশে ঘুরঘুর করছে। এগুলো খুব সন্দেহজনক, যদিও পুলিশকে দেখেছি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। তো আবার দেখেন সকাল থেকে যখন ভোট কেন্দ্রগুলো সবাই পর্যবেক্ষণ করছে, একটা জিনিস দেখা গেল যে 100 গজের মধ্যে প্রার্থীরা প্রবেশ করতে পারবে না, এটা বলা হলো। আবার ঠিক একই জায়গায় যখন একজন ভিপি প্রার্থী কেন্দ্রে প্রবেশ করলো, তখন আবার সেইটা ব্যাখ্যা দেওয়া হলো পরবর্তীতে যে না, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এইটাতে কোনো বাধা নাই। তাহলে এইটা তো আসলে সবার জন্য সমান হওয়া উচিত ছিল। অন্য প্রার্থীরাও তাহলে নিজেদেরকে পিচ করার জন্য স্টুডেন্টদের সামনে, ভোটারদের সামনে পিচ করার সুযোগ পাওয়া উচিত ছিল আরও আগেই। তো যেই বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা যেমন দেখেছি যে আব্দুল কাদের বলছে, কিছুক্ষণ আগে ওকে বলতে শুনলাম যে ঘটনাচক্রে মনে হচ্ছে শিবির আর ছাত্রদল বা বিএনপি আর জামাতের একরকম আঁতাত হয়েছে। হ্যাঁ, আর এইটা সে বলতে চেয়েছে। আবার আরেক দিকে দেখলাম যে বিভিন্ন হলগুলোতে এই দুইটা দলের ছাত্র সংগঠনের যারা প্রার্থী তাদেরকেই বেশি সুবিধা দেওয়া হচ্ছে বলে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে। কিন্তু এই ইলেকশনটা আমরা চেয়েছিলাম ফেয়ার ইলেকশন হোক, এটা সবাই দেখুক, বাংলাদেশের জন্য এটা একটা উদাহরণ হয়ে থাকুক যে জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হচ্ছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। তারপরও আমি বলবো যে যতটুকু আমরা ইলেকশন শেষ হয়েছে, এইটাও রেজাল্ট যাই হোক, তারপরও ইলেকশনটা যে শেষ পর্যন্ত সুন্দরভাবে শেষ হয়েছে, এইটাই কম আসার না। আমরা একটু মাহির শাহরিয়ার আপনার কাছে আসবো। ভোট কারচুপি এবং সেই সঙ্গে ব্যালট নিয়ে আমরা আপনার সঙ্গে কিছু কথা বলেছি, এবং মাহির শাহরিয়ার পোলিং এজেন্টদের বের করে দেওয়া সহ নানা অভিযোগ আছে বিভিন্ন প্যানেলের দিকে। এই নির্বাচনে কি আসলে জাতীয় নির্বাচনের কোনো প্রতিচ্ছবি দেখা যাচ্ছে? দেখুন, আমরা তো শুরু থেকেই বলে এসেছি যে ডাকসু নির্বাচন সহ নবপরাপর্যায় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সামনে। এটির মধ্য দিয়ে আসলে যে অন্তর্বর্তীকালীন সরকার বা আমাদের যে বিশ্ববিদ্যালয় যে প্রশাসনগুলো রয়েছে তাদের এক ধরনের সক্ষমতার পরীক্ষা কিন্তু এর ভিতর দিয়ে আসলে হয়ে যাবে। আজকে দেখেন, আমরা দেখেছি ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, আমরা দেখেছি যে সোয়াট টিম ঢুকেছে বিশ্ববিদ্যালয়ে, ডিবি একটি বিশেষ টিম ঢুকেছে, এপিসি ঢুকেছে, যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ধরনের যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, সেই রকম একটি পরিস্থিতি, এবং শিক্ষার্থীদের ভিতরে এক ধরনের ভয় ভীতি ঢুকিয়ে দেওয়ার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভোটের কথা আমরা বলছি যে বারবার, যে আমরা আশা করেছিলাম যে অভ্যুত্থানের পরে যে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় আমরা যে পরিচালিত হব এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা একটি সুস্থ ধারা ছাত্র রাজনীতিক চর্চাটি করব, সেটির পক্ষে সেটির প্রতি কিন্তু প্রথম লিটমাস টেস্ট ছিল এই ডাকসু নির্বাচন। কিন্তু আমরা দেখছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, সেই প্রশাসন কিন্তু নিদারুণভাবে একটি সুষ্ঠু ডাকসু নির্বাচন উপহার দিতে তারা কিন্তু ব্যর্থ হয়েছেন। এবং ডাকসু এই যে আমাদের যে প্রশাসন রয়েছেন তাদের প্রতি কিন্তু এক ধরনের পক্ষপাতমূলক যেই আচরণ, সেই পক্ষপাতমূলক আচরণের অভিযোগে কিন্তু আমরা বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে, বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে তারা পেয়েছি। আপনি জানবেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন, আমরা দেখেছি তিনি পূর্বে একটি বিশেষ ছাত্র সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে তিনি কিন্তু উপস্থিত ছিলেন। আমরা নির্বাচনের পূর্বে বারবার প্রতিটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে, প্যানেলের পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে আমরা কিন্তু আশঙ্কা প্রকাশ করেছিলাম। তারপরও কিন্তু ধরেন এই যে নির্বাচনটি হচ্ছে, আমরা দেখছি যে আসলে একটি বিশেষ গোষ্ঠীকে এবং একটি বিশেষ ছাত্র সংগঠনের সমর্থিত প্যানেলকে আসলে জিতিয়ে আনবার জন্য সমস্ত রকম আয়োজন কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রশাসন করবার চেষ্টা করছে। জি, ধন্যবাদ। শুধু এটাই না, একটা জিনিস আমি অ্যাড করতে চাই। আরেকটা জিনিস দেখলাম যে ভিপির সাথে যখন একটা সিভিল কনভারসেশনে বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে কনভারসেশন চলছিল, তখন যেই ধরনের আলাপ বা যেই ধরনের শব্দচয়ন, যেই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পেলাম, এটা দুঃখজনক। মনে করেন ভিসির বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ আছে, হতে পারে সেটা সত্য, কিন্তু যেই
আচরণ আমার ভাইয়েরা দেখালো, সেই আচরণ কিন্তু কাম্য না। এই দিস ইজ আ সাইন দ্যাট হোয়াট ইউ আর গোনা ডু নেক্সট। আই মিন ওনারা ভবিষ্যতে ক্ষমতায় আসুক বা না আসুক, ওনারা সামনের দিনে কি আচরণ দেখাবেন, দিস ইজ দ্য রিফ্লেকশন অফ দ্যাট, অ্যান্ড এটা খুবই আনফর্চুনেট কিন্তু। ধন্যবাদ। আমরা আসব, এই আলোচনা অব্যাহত থাকবে। তবে এই মুহূর্তে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। ডাকসু নির্বাচনের সর্বশেষ খবরাখবর এবং আলোচনা নিয়ে ফিরছি একটু পর। বিরতির পর স্বাগত। দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান এবং আমাদের সঙ্গে আমাদের অতিথিরা রয়েছেন। আমরা একটু আসতে চাই যে এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য, সেই তথ্যে বলা হয়েছে প্রায় 80%, 78%-এরও বেশি ভোট পড়েছে। অ্যাডভোকেট হুমায়রা, আপনার কাছে একটু আসবো। আসলেই কি এত ভোট পড়েছে, নাকি কোথাও কম বেশ রয়েছে? যে কারচুপির যে কথা বলা হচ্ছে সেখানেও কিছু ভোট বেশি কাস্ট হয়েছে, এরকম কি কিছু হতে পারে কিনা? কোনো সম্ভাবনা কি উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এই কারণে যে কিছু কিছু ব্যালেট আগে থেকে ফিল্ড এই ধরনের অভিযোগ শুনতে পেয়েছি। এখন প্রত্যেকটা হলেই তো প্রত্যেকটা ভোট কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা ছিল। সো এই জিনিসগুলো আসলে যেহেতু অভিযোগটা এসেছে, আমি মনে করি অভিযোগটা আসলে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। কারণ এখন এই পরিস্থিতিতে ডাকসু ইলেকশন নিয়ে যদি সঠিক জবাবটা না দিতে পারা যায়, তাহলে আসলে জাতীয় ইলেকশন নিয়ে অনেকগুলো প্রশ্ন আসবে যেটার উত্তর দেয়া যাবে না। এইটা একটা আরেকটার সাথে কিন্তু খুবই ইন্টার রিলেটেড। এই ধরনের একটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ইলেকশন যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে, আরও অন্য অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু এই ছাত্র সংসদ ইলেকশনগুলো হবে। তো এই প্রথম যে অভিযোগগুলো, এটা সুষ্ঠুভাবে তদন্ত হওয়া উচিত, যেহেতু সিসিটিভি ক্যামেরা আছে। কারণ আগে থেকে ভোট কাস্টিং হওয়া, এইগুলো তো ওই শেখ হাসিনার আমলে রাতের ভোটের ব্যাপার হয়ে গেল। এই ধরনের অভিযোগ তো আশা করাই যায় না। তারপরে দেখেন, নারী ভোটারদের জন্য ভোট দেওয়ার যে কেন্দ্রগুলো সেগুলো তাদের হল থেকে বেশ দূরে, যেটা কাছে হওয়ার কথা ছিল সেখান থেকে দূরে হয়েছে, বা তাদের জন্য যে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করা উচিত ছিল, বা এটা দূরে করার কারণ কি? নারী ভোটাররা তো এইটা তো অযৌক্তিক। আমি মনে করি এটা সম্পূর্ণ অযৌক্তিক। দেখেন 80% ভোট পড়েছে হচ্ছে পুরুষ ভোটারদের, মানে ছেলে ছাত্রদের, আর ছাত্রীদের ভোট পড়েছে 65 to 69%। কোনো জায়গায় ভোট অনেক কম পড়েছে কোনো হল কেন্দ্রে। কেন? শুধুমাত্র এই যে দূরত্বের কারণে এবং ভোট কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে ভিড় ভাট্টা, এই ধরনের কারণে। এখন আপনার তো ভোট কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে নারীদের জন্য বিশেষভাবে আপনার একটা সুবিধাজনক এবং একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। একটা সাধারণভাবে একটা হল থেকে আসার জন্য ছাত্রীদের জন্য যে একটা সাধারণ ভেহিকেল, আপনি যদি কেন্দ্রটা দূরেও দিয়ে থাকেন, যেটা একটা যৌক্তিক কারণ কিন্তু নাই কোনো। যেই হলের ছাত্রীরা, তাদের জন্য তার কাছাকাছি কোনো একটা কেন্দ্রে তো তাকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত ছিল। সেখান থেকে দেখা গেল অনেক দূরে দেওয়া হয়েছে কেন্দ্র। এখন আপনাকে তখন একটা ভালো ভেহিকেল দিলে তাদের জন্য ভোট দিতে যাওয়ার সুবিধা হতো। তারপরেও দেখেন, আবাসিক ছাত্রীরা অনেক বেশি ভোট দিয়েছে, সেক্ষেত্রে অনাবাসিক ছাত্রীদের ভোট প্রদান করার সংখ্যাটা খুব কম। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলবো। রাজু আহমেদ, আপনার কাছে আসবো। ক্যাম্পাসে আসলে বহিরাগত হিসেবে কারা প্রবেশ করেছে? মির্জা আব্বাস প্রবেশ করেছে, নাকি জামাত শিবিরের নেতাকর্মীরা প্রবেশ করেছে বা অবস্থান নিয়েছে? এটার বিষয়ে আমি একটু ক্লিয়ার করি যে অভিযোগটা হচ্ছে মির্জা আব্বাসের বিষয়ে। আমরা যখন ভিসির কার্যালয়ে আমাদের অভিযোগগুলো দেওয়ার জন্য আমরা ছাত্রদল সাংগঠনিকভাবে গিয়েছিলাম, তখন কিন্তু ট্রেজারার কিন্তু এই বক্তব্যের কিন্তু উনি উত্তর দিয়েছেন। উনি বলেছেন যে যারা এই অভিযোগ করছেন, এবং উনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমগ্র এরিয়া কিন্তু নির্বাচনের কারণে সিসি ক্যামেরা দ্বারা ছিল। আপনারা যদি কোনো সত্যতা থাকে, এরকম কোনো কিছু উনি বললেন না যে এই অভিযোগ যারা দিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। সাথে সাথে আমি আরও একটা বিষয় বলতে চাই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ যখনই কোনো বিপদে পড়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় পথ দেখিয়েছে। সেটা আপনি 71 বলেন, 52 বলেন, 90-এর গণঅভ্যুত্থান বলেন, বা 24-এ বলেন, সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে পথ দেখিয়েছে। এবং আজকে যে নির্বাচনে, ডাকসু নির্বাচন, আজকে বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা দেখলাম যে ডাকসু নির্বাচন কেন্দ্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা যুদ্ধাঙ্গেই অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ গেটগুলোতে জামাত শিবিরের লোকজন সকাল থেকেই গ্যাদারিং করছে, এবং তারা কী উদ্দেশ্যে গ্যাদারিং করছে, এবং আমরা দেখেছি ভিতরেও কিছু বাইরের লোকজন ঢুকছে। এই যে বিশ্ববিদ্যালয়
ভোটকে কেন্দ্র করে যে বাইরে গ্যাদারিং করা এবং সামাজিক আমাদের যোগাযোগ মাধ্যমে কিন্তু আরো কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে বলা হচ্ছে যুব দলের নেতাকর্মীরাও না, এটা অবস্থান নিয়েছে। আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রবেশ গেটে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ গেটগুলো সেইগুলোতে কিন্তু আমরা তাদের দেখি, তারা পার্টি অফিসে ছিল, আমরা জানি যে পার্টি অফিসের দিকে আছে, তারা সবাই নির্বাচন কেন্দ্রিক সবাই একটু উৎসুকভাবে ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকিয়ে আছে, সবাই সংঘবদ্ধভাবে আছে বা সবাই নিউজ জানার জন্য আছে। কিন্তু আমরা একটি দলের বিরুদ্ধেই যে নির্দিষ্ট অভিযোগ পেয়েছি, তারা সকাল থেকেই গ্যাদারিং করে গেটগুলোতে আছে এবং আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীদের এই গ্যাদারিংয়ের কারণে তারা আসা যাওয়ার ক্ষেত্রে তাদের একটা সমস্যা হয়েছে। আমরা এটি অভিযোগ কিন্তু আমরা ভিসিকেও আমরা বলেছি, সাথে সাথে আমরা তা প্রশাসনকেও জানিয়েছিলাম, কিন্তু আমরা কার্যকারী কোনো পদক্ষেপ দেখতে পাইনি। ধন্যবাদ। মাহির শাহরিয়ার, আপনার কাছে আসবো একটু। এই যে পাল্টাপাল্টি অভিযোগ আমরা দেখতে পেয়েছি, শিবির সমর্থিত প্যানেল অভিযোগ করেছে বহিরাগতরা এসেছে এবং এরকম একটা অভিযোগ এসেছে, এবং অপরদিকে ছাত্র দলের সমর্থিত প্যানেল, ছাত্রলীগের ছাত্র দলের যে প্যানেল, সেখান থেকে বলা হয়েছে যে বহিরাগতরা জামাত শিবির তারা প্রবেশ করেছে। এই যে পাল্টাপাল্টি অভিযোগ, এটা কি নির্বাচনী পরিবেশটাকে আরো বেশি ঘোলাটে করে দেয় কিনা? দেখুন, গতকাল রাত থেকে আমরা আসলে দেখছি যে গতকাল আপনি যখন জানবেন যে বিজ্ঞপ্তি যেটি দেওয়া হয়েছিল চিফ রিটার্নিং অফিসারের পক্ষ থেকে, যে গতকাল রাত 8টায় কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সকল বহিরাগতকে বের করে দেওয়ার এক ধরনের বিজ্ঞপ্তি কিন্তু আমরা পেয়েছি। কিন্তু এরপর আমরা দেখেছি বিভিন্ন সময় ভুয়া আইডি কার্ড দিয়ে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে যে কেউ আটকে হয়েছেন। আজকে আমি যদি একটু বলি যে ক্যাম্পাসের আমরা দেখেছি যে আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে নীলক্ষেত মোড়ে এবং শাহবাগে প্রচুর মানুষ কিন্তু সেখানে তারা সমবেত হয়েছেন, এবং কেউ জামাতে ইসলামীর সমর্থক, কেউ বিএনপির সমর্থক, তারা বিভিন্ন জন সেখানে অবস্থান করেছেন। এবং আমরা দেখেছি ক্যাম্পাসের ভেতরেও যে নবগঠিত যে জাতীয় নাগরিক পার্টি, তাদের বেশ কিছু নেতাকে কিন্তু আমরা দেখেছি যে এই ভোটের সময় তারা কিন্তু ক্যাম্পাসের ভেতরে তারা অবস্থান করছেন, যদিও তাদের কোনো নিরাপত্তা পাস ছিল বলে আমাদের জানা নেই। এই যে বহিরাগতদের সমাবেশ এই ডাকসু নির্বাচন ঘিরে, এটি অবশ্যই কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে ভোটের যে সুষ্ঠু পরিবেশ, সেই সুষ্ঠু পরিবেশে কিন্তু এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন সেই সুষ্ঠু পরিবেশের পাশে কিন্তু অবশ্যই রাখছে। এবং বারবার যখন বলা হচ্ছে, আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যখন এই ধরনের অভিযোগগুলো এসছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু বারবার একটি দায়সারা বক্তব্য দিয়েছেন, আমাদের কাছে লিখিত অভিযোগ এলে বা আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ এলে আমরা খতিয়ে দেখব, আমরা ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি প্রবেশ দ্বারেই কিন্তু আমরা দেখেছি যে যথেষ্ট পরিমাণে পুলিশ বা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা তারা কিন্তু মোতায়েন রয়েছেন, এবং প্রতিটি এন্ট্রি পয়েন্টে কিন্তু আমরা দেখেছি যে সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই এটিকে খুব অল্প সময়ের ভেতরে কিন্তু এটি ফাইন্ড আউট করতে পারতেন, কিন্তু তারা যে বারবার বলছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে আসলে একটি সুষ্ঠু ডাকসু নির্বাচন উপহার দেওয়ার আগ্রহ রয়েছে কিনা, তাদের সেই সৎ ইচ্ছাটা রয়েছে কিনা, সেটি নিয়ে কিন্তু আমাদের যথেষ্ট সংশয় রয়েছে বলে। এবং আমরা মনে করি যে ডাকসু এবং এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেই বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে আমরা দেখেছিলাম 19 সালে যখন আপনি জানবেন যে দীর্ঘ 28 বছর পরে একটি ডাকসু নির্বাচন হয়েছিল, এবং সেই ডাকসু নির্বাচন ছিল কলঙ্কিত, যেখানে ছাত্রলীগকে জিতিয়ে আনবার জন্য প্রশাসন সকল ধরনের ইঞ্জিনিয়ারিং করেছিল। আমরা দেখছি যে আজকে এই 2025-এ এসেও ডাকসু নির্বাচনে কিন্তু একই ধরনের একটি ঘটনা ঘটাবার চেষ্টা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবার কাকে জিতে নিয়ে আসার ইঞ্জিনিয়ারিং চলছে? আমরা তো পূর্বে বলেছি যে পক্ষপাতমূলক আচরণ রয়েছে একটি বিশেষ ছাত্র সংগঠন বলেন বা একটি বিশেষ প্যানেলের পক্ষে আমরা দেখেছি, সেই প্যানেলের পক্ষেই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাম কি, আমরা একটু নাম জানতে চাই। দেখুন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যেটি রয়েছে, ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি, আপনি দেখবেন যখন আমরা দেখেছি যে রোকেয়া হলে যখন যে ভোট কেন্দ্র টিএসসিতে, সেখানে যখন আমরা দেখছি ইসলামী ছাত্র শিবির এরকম বিশাল লম্বা তাদের যেই ব্যালট নাম্বার সম্বলিত যেই প্রচারপত্রগুলো ছিল, তারা কিন্তু সেই ভোট কেন্দ্রের ভেতরে পর্যন্ত তারা কিন্তু বিলি করবার চেষ্টা করেছেন। কিন্তু অপরাপর ছাত্র সংগঠন বা যে প্যানেলগুলো রয়েছে, তারা যখন কিন্তু এইটি প্রচার করবার চেষ্টা করেছেন, তারা কিন্তু এক ধরনের বাধার সৃষ্টি করেছেন, এবং ভেতরে থাকা অনেক পোলিং অফিসারও কিন্তু আমরা দেখেছি তারা এসে এটিকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সেই যে বিশেষ ছাত্র সংগঠন বলছি বারবার, ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল, তারা যখন একই ধরনের কাজ করেছেন, তারা কিন্তু একই ধরনের রিয়াকশন কিন্তু তারা দেখাননি। হুমায়রা, একটু আপনার কাছে আসবো। হুমায়রা, আপনার কাছে যাব, একটু বলবেন যে আসলে আমরা ছাত্র দলকে দেখেছি তারা সুনির্দিষ্টভাবে ভিসির কাছে অভিযোগ করেছেন এবং লিখিত অভিযোগও তারা দিয়েছেন, কিন্তু এই অভিযোগ অন্যান্য শিক্ষার্থীদের যে প্যানেল রয়েছে বা প্রার্থীদের প্যানেল রয়েছে, তারা আসলে লিখিতভাবে অভিযোগ জানালেন না কেন, বা তাদেরকে সেই সব জায়গায় যেতে দেখা গেল না কেন? আচ্ছা, আমি যেহেতু একজন আইন পেশার মানুষ, আমি আসলে কিছুদিন আগেও এক জায়গায় বলেছি যে কোনো কিছু নিয়ে আমি অভিযোগ তোলা, আমি আন্দোলন করা, সেইটা তো আমার সুযোগ আছে, কিন্তু সব কিছুর একটা শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক পদ্ধতি আছে। তো ছাত্রদল যেটা করেছে সেটা যদি নিয়মতান্ত্রিকভাবে যতটুকু করেছে সেটাকে আমি স্বাগত জানাই,
লিখিত যদি অভিযোগ দিয়ে থাকে। এর পাশাপাশি ওই যে একটু সমালোচনা করেছি, ওটা যৌক্তিকভাবে করা উচিত ছিল বলে মনে করেছি, তাই করেছি। অন্যান্য যেই প্যানেলগুলো আছে বা স্বতন্ত্র প্রার্থী আছে, তাদের যে কারো যদি অভিযোগ থাকে, আমার পরামর্শ থাকবে যে অভিযোগের ভিত্তিতে তারা তাদের যে অভিযোগের যে বেসিস, যে যুক্তিগুলো আছে, সেগুলো সব একত্রিত করে একটি সুস্পষ্ট অভিযোগ গঠন করে তারা লিখিতভাবে ভিসির কাছে অভিযোগ দিক, যাতে এটা পর্যালোচনা করে একটা সিদ্ধান্তে আসা যায়। যদি আপনি শুধু চিৎকার করেন, দুই পক্ষ, একটু আগে শুনলাম যে ছাত্রদল আর ছাত্র শিবির মারামারি লেগে গিয়েছে, আবার বাকশাসের আব্দুল কাদের এবং বাকের বলছে যে এটা আসলে একটা মানে একটা মঞ্চস্থ করা হয়েছে এই ডাকসু ইলেকশন। তো এই জিনিসটা যদি আপনি আমরা এই বিষয়ে আবারও আপনার কাছে লিখিতভাবে দিতে হবে অভিযোগগুলো, তাহলে এটা সুস্পষ্টভাবে আমলে নেওয়ার সুযোগটা সৃষ্টি হবে। জি, ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে থাকছে ডাকসু বিষয়ক সর্বশেষ খবরাখবর এবং আলোচনা। সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার। দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান। আমরা আলোচনা করছি ডাকসু নির্বাচন শঙ্কার না অবিশ্বাসের, আসলে কোন জায়গার। আমরা একটু রাজু আহমেদ আপনার কাছে যাব। কোন শঙ্কা, কোন অবিশ্বাস ডাকসু নির্বাচন নিয়ে এখন? আমরা ডাকসু নির্বাচন হওয়ার আগেই কিন্তু শঙ্কা ছিল যে এই নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে কিনা, কারণ সংখ্যার জায়গাটা আমাদের এই জায়গায় ছিল যে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের দোসর যারা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনে, তারা কিন্তু তাদের কোনো প্রকার কোনো শিক্ষক, কোনো কর্মকর্তা, কোনো কর্মচারীর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেয়নি, এবং এই প্রশাসন দিয়েই কিন্তু ডাকসু নির্বাচনটা হচ্ছে। আমরা যে অনিয়ম, যে অসঙ্গতি দেখতে পাচ্ছি, আমরা মনে করি যে এই প্রশাসনে যারা আছেন তাদের অনেক গাফলতি আমরা দেখতে পেয়েছি, এবং এই ফ্যাসিবাদের দোসররাই আসলে এইগুলোর সাথে জড়িত কিনা এটাও প্রশাসনে দেখতে হবে। এবং প্রশাসন যদি কোনো প্যানেলের প্রতি পক্ষপাতিত্ব আচরণ করে, তাহলে সেই ডাকসুর কিন্তু কার্যকারিতা পাবে না। আমরা শুধু আমি একটা দলের বা একটা সংগঠনের এই জন্য এই যে অভিযোগগুলো করছি তা না, আমার অপরাপর যারা সংগঠনগুলো আছেন তারাও কিন্তু একই অভিযোগ করছেন যে একটি নির্দিষ্ট প্যানেলকে জিতিয়ে নিয়ে আসার জন্য, একটি নির্দিষ্ট প্যানেলকে সুবিধা দেওয়ার জন্য, একটি নির্দিষ্ট প্যানেলকে প্রশ্নবিদ্ধ করতে যদি ফ্যাসিবাদের দোসররাই যদি আসলে কাজ করে থাকে, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আরেকটা প্যানেলকে কিভাবে সুবিধা দিতে পারে? তারাও কি আসলে ফ্যাসিবাদের দোসর? তারাও আমরা দেখেছি যে এই প্যানেলে যারা আছেন তারাও কিন্তু দীর্ঘদিন ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল, এবং তারা কিন্তু একটা সংগঠনের ভিতরে থেকে রাজনীতি করছে। এবং যারা প্যানেলে ছিল, একদিন দেখেছি যে আমরা জয় বাংলা স্লোগান দিয়ে দেখেছি, আমরা শিবিরের প্যানেল থেকে যে ভিপি ক্যান্ডিডেট, আমরা SM ফরহাদকে দেখেছি, তার পোস্ট ছিল আমরা দেখেছি। তো এরাও কিন্তু ফ্যাসিবাদের দোসর ছিল। 5 তারিখের পরে এসে এরা কিন্তু নিজেদের খোলস পরিবর্তন করেছে, এবং এই প্রশাসনে যারা আছে তারাও কিন্তু ঠিক সেই রকম আমরা মনে করি। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের যারা দোসর ছিল তারা কিন্তু কেউই কোনো প্রকার শাস্তিমূলক অবস্থান নেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃপক্ষ, এবং তাদেরকে দিয়েই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবং তারাই আমরা মনে করি যে এই কলঙ্কিত যেভাবে যে ডাকসুটা আবার আমরা অভিযোগের ভিত্তিতে, কারচুপির ভিত্তিতে আমরা দেখলাম তারা অনুষ্ঠিত করছে, এবং যারা সাধারণ শিক্ষার্থীদের এই পরিবর্তিত পরিস্থিতিতে এই নতুন গণতান্ত্রিক বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীরা যে ডাকসু চেয়েছিল, সেই ডাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের উপহার দিতে পারেনি। এরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা। ধন্যবাদ। মাহির শাহরের একটু আপনার কাছে আসবো। যেমনটি রাজু বলছিলেন যে ফ্যাসিবাদের দোসর হয়ে বা পরিবর্তিত পরিস্থিতিতে তারা খোলস পাল্টে এসেছে, আমরা স্পেসিফিক একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটি হলো যে আমরা দেখতে পেয়েছি যে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে একজন প্রার্থিতা বাতিল হয়ে গেছে, কিন্তু যারা পূর্বে কৌশলগত কারণে বা গুপ্তভাবে এই ফ্যাসিবাদের সঙ্গে ছিল, তারা পরবর্তীতে আবার নির্বাচনও করতে পারছে। বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? দেখুন, এটি স্পষ্টতই প্রশাসনের আসলে এক ধরনের দ্বিচারিতা, আসলে শিক্ষার্থীদের সঙ্গে এক ধরনের প্রতারণা। আপনি দেখবেন যে জুলিয়াস সিজার, যিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে এসেছিলেন, তিনি একসময় ছাত্রলীগের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, এবং পরবর্তী তিনি ছাত্রদল থেকে পদত্যাগ করে ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছিলেন। তিনি কিন্তু আমরা দেখেছি যে তিনি বিভিন্ন সময় শিক্ষার্থীদের উপর যে নিপীড়ন, সেই নিপীড়নের সাথে তিনি কিন্তু যুক্ত ছিলেন। সুতরাং তার প্রার্থিতা বাতিল হয়েছে, আমরা দাবি জানিয়েছি তার প্রার্থিতা বাতিল হয়েছে, সেজন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানাই। কিন্তু একই যেই কারণে যারা আমরা দেখেছি যে ছাত্রলীগের পতাকা তলে ছিলেন এই 5ই আগস্টের পূর্ব পর্যন্ত,
যেমন আপনি যে খুব পরিষ্কার করে বললেই, যেমন শিবিরের ভিপি পদপ্রার্থী যিনি সাদিক কায়েম, তিনি কিন্তু যে সূর্যসেন হল, সেই সূর্যসেন হলের কিন্তু হল ক্যান্ডিডেট ছিলেন ছাত্রলীগের। আপনি জানবেন, আপনি জানার চেষ্টা করলে দেখবেন যে ছাত্রলীগের যিনি হল ক্যান্ডিডেট হন, তাকে কি পরিমাণ ছাত্রলীগের যে কর্মসূচি, সেই কর্মসূচির ভেতর দিয়ে তাকে যেতে হয় এবং তাকে সেই ছাত্রলীগের সেই নেতা হয়ে ওঠার যে যোগ্যতা, সেই যোগ্যতা প্রমাণ দিয়ে কিন্তু তাকে হলে কিন্তু পদ নিতে হয়। সাদিক কায়েম সেই সূর্যসেন হলে কিন্তু তিনি হল ক্যান্ডিডেট ছিলেন। এবং যে ফরাদের কথা বারবার এসছে, ফরাদ তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের একটি পদে ছিলেন ছাত্রলীগের, এবং তিনি, আমরা কিন্তু জানি যে 5ই আগস্টের পরবর্তী সময়েও ছাত্রলীগ থেকে তারা পদত্যাগ করেছেন, এমন কিন্তু কোনো তথ্য কিন্তু আমাদের কাছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি নাই, তারাও কখনো মুখ ফুটে বলেন না। এবং একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এস এম ফরাদকে যখন এই প্রশ্নটি করা হয়েছে যে আপনি ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন, তখন তিনি বলেছেন যে এই প্রশ্ন তাকে নয়, ছাত্রলীগকে করার কথা। তিনি ছাত্রলীগ থেকে পদ নিয়েছেন এবং প্রশ্ন করতে হবে আমার নিষিদ্ধ হয়ে যাওয়া সেই ছাত্রলীগকে। এই যে দ্বিচারিতা, এই যে আমরা দেখছি, এটাকে বলা হচ্ছে শিক্ষার্থীরা, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলে থাকেন মুনাফিকি চরিত্র। এই যে চরিত্র, শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার যে কৌশল, এটি কিন্তু আমরা দেখেছি যে শিবির যে প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু দীর্ঘ সময় ধরে আসলে শিক্ষার্থীদের সঙ্গে এই প্রতারণা করে আসছেন এবং প্রশাসনের এক ধরনের প্রচ্ছন্ন মদতে কিন্তু তারা আসলে শিক্ষার্থীদের সঙ্গে এই ধরনের প্রতারণা করছেন। তারা যদি কোনোভাবে এখানে পদপ্রার্থী হয়ে যান এবং শেষমেশ যদি তারা মানে জয় পেয়ে যান, তখন আসলে কি হবে? দেখুন, আমরা মনে করি যে শিক্ষার্থীদের যে রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি জানেন গৌরবময় ইতিহাস রয়েছে এবং মহান মুক্তিযুদ্ধে এই বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় মহান মুক্তিযুদ্ধের যে সংগ্রাম, সেই সংগ্রামকে তারা এগিয়ে নিয়ে গেছেন। সুতরাং আমরা বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এই যে যারা স্বাধীনতার বিরোধিতাকারী ছিল, গণহত্যাকারী ছিল, তাদের যে উত্তরসূরি, সেই উত্তরসূরিদের কোনোভাবেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র নেতা হিসেবে তারা নির্বাচিত করবেন না। কিন্তু আমরা যে বারবার একটি আশঙ্কার কথা বলছি যে প্রশাসন কিন্তু আসলে উঠে পড়ে লেগেছে এই বিশেষ একটি গোষ্ঠীকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনীতিকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করবার জন্য। আমরা বিশ্বাস করি যে সাদিক কায়েম কিংবা ফরাদ তিনি যদি নির্বাচিত হয়েই আসেন, তারা বা নির্বাচিত তাদের দেখানো হয়, সেটি প্রশাসনের যে কৌশল, সেই কৌশলের মাধ্যমেই তাদেরকে নির্বাচিত দেখানো হবে। শিক্ষার্থীদের ভোটে তারা নির্বাচিত হয়ে আসবেন, এটি আমরা বিশ্বাস করি না। অ্যাডভোকেট হুমায়রা, এই আলোচনাটা আসলে এখন কেন আসলো? এই আলোচনাটা তো আরও আগে থেকে আরও বড় পরিসরে, যখন তারা প্রার্থিতার জন্য মনোনয়ন নিলেন বা মনোনয়নপত্র জমা দিলেন, তখনই কিন্তু হওয়ার কথা ছিল বা আরও ব্যাপক পরিসরে হওয়ার কথা ছিল। আমরা একেবারে ফলাফলের দিন, আজকে আর হয়তো কিছুক্ষণের ভিতরেই ডাকসু নির্বাচনী ফলাফল আমরা পেয়ে যাব। এই সময়ে এই আলোচনা আসলে আমরা কেন করছি? আলোচনাগুলো কিন্তু শুরু থেকেই ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কি সিদ্ধান্ত নেবে সেটার উপরে হস্তক্ষেপটা সবার অতিরিক্ত হস্তক্ষেপটা ছিল না। কিন্তু আলোচনার মাঠ টেবিলে এই আলোচনাগুলো সবসময়ই ছিল। বরং এমন দেখা গিয়েছে যে কোনো প্রার্থী অভিযোগ করেছে যে এই আলোচনাগুলো করার কারণে তাদের পিছনে বটবাহিনী লেগে গেছে। তো এইটাও তো অবাস্তব না বা ফেলে দেওয়ার মতো ব্যাপার না। তো কতটুকু কথা আমরা বলবো এবং সেটা কতটুকু আমলে নিবে, এইটাও কিন্তু প্রশাসনের, ওরা যে অভিযোগ তুলছে যে প্রশাসন একপাক্ষিক আচরণ করছে, বা আমরা বলছি যে প্রশাসন দুইটা দলকে বেশি প্রায়োরিটি দিচ্ছে বা সুবিধা দিচ্ছে, এই কথাগুলো কিন্তু প্রশাসনের উচিত ছিল নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য তাদের ভূমিকাটাই সবচেয়ে বেশি মুখ্য ছিল। ছাত্ররা তো অভিযোগ থাকলে অভিযোগ করবেই, কিন্তু অভিযোগের যে ব্যাখ্যা সেটা তাদের এন্ড থেকে স্বচ্ছতাটা প্রমাণ করাটা সবচেয়ে বেশি জরুরি ছিল, এবং সেটা তারা কতটা করতে পেরেছে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা জিনিস আসলে আমি অনুষ্ঠানের শুরুতেই বলতে চেয়েছিলাম, এটা আসলে ডাকসু ইলেকশন রিলেটেড না, তারপরেও আমি ভুলে গিয়েছিলাম বা মিস হয়ে গিয়েছে বলতে। আজকে ডাকসু ইলেকশন কভার করতে গিয়ে চ্যানেলএস এর একজন রিপোর্টার তরিকুল ইসলাম ভাই, যে আমরা গভীরভাবে শোকাহত বিষয়টা, উনি পৃথিবী থেকে চলে গিয়েছেন। ওনার প্রতি আসলে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ওনার বিদেহী আত্মার জন্য দোয়া করতে চাই। নিশ্চয়ই জীবন মৃত্যু আসলে কারোরই নিশ্চিত না। আমরা যে এই যে আজকে যে যুদ্ধের মাঠে সবাই নেমেছি, আসলে দিন শেষে যুদ্ধে যেই জয়ী হোক বা বিজয়ী হোক, সৌহার্দ্যটা বজায় রাখা উচিত। আমাদের সময় একেবারে সংক্ষিপ্ত, আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। রাজু আহমেদ, একেবারে সংক্ষেপে আপনার কাছে জানতে চাইব, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় যে কোনো আন্দোলন, যে কোনো সংগ্রামে সবসময় নিজের সৃজনশীলতা এবং সুশীলতার যে জায়গা সেটির পরিচয় দিয়েছে, এবং ডাকসু নির্বাচনগুলোতে, বিগত যে নির্বাচনগুলো, সেখানেও আমরা এই বিষয়টি দেখতে পেয়েছি। তো এবারের নির্বাচনের ফলাফল কেমন হতে পারে বলে আপনি আশা করেন?
দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যেটা পৃথিবীর খুব ইতিহাসে মনে সংক্ষেপে। হয় এমন একটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়টি রাষ্ট্রের জন্ম দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় আমাদেরকে পথ প্রদর্শক হিসেবে কাজ করেছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবীদের বিদ্যাপীঠ। এই বিদ্যাপীঠের শিক্ষার্থীরা যারা স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে যারা আছেন, যারা বাংলাদেশের পক্ষে আছেন, তাদের পক্ষেই তাদের ভোট যাবে আমরা আশা করি, এবং ভালো নেতৃত্বের বিষয়ে তারা সজাগ থাকবেন এবং ভালো নেতৃত্বই তারা বেছে নিয়ে আসবেন, আমরা সেই প্রত্যাশা রাখি। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে স্টুডিওতে আমন্ত্রণ আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আজকের মতো এখানে শেষ হচ্ছে। দেখা হবে আগামীকাল রাত 9টায়। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভরাত্রি।